ফাঁসিবাদ নিশ্চিহ্নে ধানমন্ডি ৩২ ধুলোয় মিশিয়ে দিল ছাত্র জনতা। বিভিন্ন স্থানে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুজিব মোরাল ও আওয়ামী নেতাদের বাড়ি কার্যালয়। কোনো জাতি চায় না তার স্বৈরশাসকের কোনো চিহ্ন রাখতে। পৃথিবীর ইতিহাসে এমন লৌহ মানব এবং স্বৈরশাসক আর দেখা যায়নি। শেখ হাসিনা যতটা ধৃষ্টতা দেখাইছে, সম্ভব কি পরিণত হতে পারে দেশের বিরুদ্ধে কাজ করলে, সেখানে শিক্ষা নেওয়া দরকার। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়াতেই জনমনে ক্রোধ ও ভাঙচুর সরকারের বিবৃতি। ভারতে বসে অপতৎপরতা বন্ধে দিল্লিকে ঢাকার চিঠি। তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক। ভারতকে আমরা অনুরোধ করে যাচ্ছি যে তাকে যেন এই ধরনের বক্তব্য দেওয়া থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করা হয়। জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবিতে দিনভর শাহবাগের শহীদ পরিবারের সদস্যরা। সন্ধ্যায় সার্জিসের আশ্বাসে অবরোধ প্রত্যাহার। যেই দায়িত্বটি এই অভ্যুত্থানে নিয়েছিলাম সেই দায়িত্ব এখন নিচ্ছি শহীদ পরিবারের এবং আমাদের আহত যোদ্ধাদের প্রয়োজনীয় দাবি দাওয়াগুলো যেই জায়গায় নিয়ে যাওয়া দরকার, যেভাবে নিয়ে যাওয়ার দরকার আমরা নিয়ে যাব। জাতীয় নারী ফুটবল দল সহ এবার ২১ পদক ১৫ ক্যাটাগরিতে। হেলাল হাফিজ ও শহীদুল জহির সহ ৬ জনকে মরণোত্তর সম্মাননা। শুনছিলেন শিরোনাম। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তানজিম শাফিন। শম্পা, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি এমনই ধ্বংসস্তূপ। এখন বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছে স্বৈরাচারের কোনো চিহ্ন এই বাংলাদেশে থাকবে না। ভবনের এক একটি অংশ যখন ভুলুণ্ঠিত হচ্ছে, মাটিতে ভেঙে পড়ছে, পাশাপাশি শোনা যাচ্ছে উল্লসিত জনতার কণ্ঠস্বর। শাফিন, সাধারণ জনতা বলছে যে এটি আওয়ামী লীগের অপকর্মের ফল। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে সহকর্মী রকিবুল রাহাতের, আমরা দেখে আসবো সেটি। দেখার জন্য আসছিলাম, একটা লিফট দেখছি এটা খোলা, এটা নিতাছি মিষ্টি খামু বিক্রি করে আমার নিজের গাড়ির থেকে কেন খামু, ওনার বাড়ি ইয়া দিয়ে খুশিতে মিষ্টি খামু। শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের লিফটের দরজা খুলতে খুলতে এক বিক্ষোভকারীর এমন জবাব। শেখ মুজিবের বাড়ির পেছনে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই এর ভবনের দেয়াল থেকে একজন মুছে দিচ্ছে জয় বাংলা। কি কারণ? স্বৈরাচারী শেখ হাসিনা আর এই বাংলাদেশে আসতে পারবে না। জয় বাংলা স্লোগান যেহেতু আর কখনো না দেওয়া হয়, যে জয় বাংলাতে কোনো বাংলাদেশের মানুষের সৌন্দর্য নাই, শান্তি নাই, সে জয় বাংলার আমাদের দরকার নাই। ৩২ নম্বর বাড়িতে উপস্থিত অনেকেই বলছেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনে অতিষ্ঠ হওয়ার কারণেই মানুষের এই ঢল। চলছে এসকাভেটর দিয়ে ভাঙচুর। ৩ তলা বিশিষ্ট বাড়িটির ক্ষুদ্র একটি অংশ টিকে আছে। সেখানেও আওয়ামী শাসনামলে খুন, গুম ও অত্যাচারের প্রতিবাদে ক্ষোভের উদ্গীরণ। একজন কাঠ দিয়ে ভাঙতে চান দেয়াল, আর একজন স্মৃতিচিহ্ন আঁকছেন দেয়ালে। ভবনের ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন ও কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে। কেউ খুলে নিয়ে যাচ্ছেন একটি ইট, কেউ বা এই বাড়ির নারকেল গাছের ডাব। বিক্ষুব্ধরা বলছেন এসবই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কঠোর বার্তা। ফেরাউনের আস্তানা ভেঙে সেখানে পাবলিক টয়লেট বানানো হয়েছে, এখানেও আমরা চাচ্ছি যে এখানেও পাবলিক টয়লেট বানানো হবে। যতক্ষণ পর্যন্ত না এই বাড়ি ভাঙবে না আমরা থাকবো এবং এটা ভেঙে আমরা এখান থেকে যাব। না ভাঙে, এটা যদি ভিতরে এইভাবে সুন্দর করে জাদুঘর বা যাই বলুক এইভাবে ধরে রাখি, তাহলে এটাকে আমরা ফ্যাসিবাদকে ধরে রাখার একটা সিম্বল হবে। আমাদের অনুধাবন করা দরকার এবং সম্ভব কি পরিণত হতে পারে দেশের বিরুদ্ধে কাজ করলে, সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যারা আমাদের পরবর্তীতে রাজনীতিতে কাজ করবে, দেশ নিয়ে কাজ করবে, তাদের শিক্ষা নেওয়া দরকার। বিশ্বের অন্য দেশেও ঘটছে, বাংলাদেশেও বর্তমানে ঘটতেছে, আরও ঘটবে। আসলে বাঙালি কোনো জাতিই চায় না তার স্বৈরশাসকের কোনো চিহ্ন রাখতে। ছাত্র জনতার দাবি ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু ধুলোয় মিশিয়ে দেওয়ার আগ পর্যন্ত ধানমন্ডি ৩২ ছাড়বেন না তারা। এ সময় স্লোগানে স্লোগানে সবাইকে শুভেচ্ছা জানান বিক্ষুব্ধ ছাত্র জনতা। রকিবুল রাহাত, এখন, ঢাকা।
এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, জানাবেন এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এ? শম্পা, ভারতে বসে সাবেক স্বৈরাচার সরকার বা শেখ হাসিনা যে উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিয়েছেন তারই প্রতিবাদে কিন্তু ফুঁসে উঠেছে আবারও ছাত্র জনতা, এবং সেই বহিঃপ্রকাশ আমরা দেখছি গতকাল রাত থেকে এই যে স্বৈরাচারের নিদর্শন হিসেবে ধানমন্ডির 32 নম্বর বাড়িটিকে অভিহিত করে এখানে যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এটি ধ্বংস করার যে প্রক্রিয়া বা কার্যক্রম শুরু হয়েছে সেটি এখনও চলমান আমরা দেখতে পাচ্ছি। গতকাল রাতে কিন্তু বুলডোজার এনে ছাত্র জনতা প্রতিবাদ জানিয়ে তাদের যে প্রতিবাদী যে কণ্ঠ সেটি এখনো দমে যায়নি, এমনটি কিন্তু তারা বলছিলেন, এবং সেই চিত্র বা সেই দৃশ্য আমরা আজকেও সকাল থেকে দেখেছি। সকাল থেকে এখানে কিন্তু কার্যক্রম চলছিল। আমরা এই মুহূর্তে একটু দেখাতে চাই আপনাকে, এখানে প্রতিবাদী ছাত্র জনতা অনেকেই রয়েছেন এখনো, যারা গতকাল থেকে অবস্থান করছেন, আজকে নতুন করে অনেকেই যুক্ত হয়েছেন। এখন পর্যন্ত এই 32 নম্বর বাড়িটি, যেটিকে বলা হচ্ছে স্বৈরাচারের নিদর্শন কিংবা স্বৈরাচারের সূতিকাগার বলছেন প্রতিবাদী ছাত্র জনতা, সেটির সামনের অংশ, দেয়াল, গেট সবকিছু ভেঙে ফেলা হয়েছে, এবং বাকি যে অংশটুকু রয়েছে ভাঙার, সেটিও দ্রুত সময়ের মধ্যে তারা এটিকে ভেঙে ভুলণ্ঠিত না করা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে আমরা জেনেছি। তাদের সাথে কথা বলে জেনেছি এখানে অনেক মানুষ রয়েছেন, সাধারণ মানুষ, ছাত্র জনতা, প্রতিবাদী জনতা। গতকাল শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন অনলাইনে ভারত থেকে, যে ঔদ্ধত্যপূর্ণ বা অপমানজনক যে বক্তব্য রেখেছেন, জুলাই হত্যাকাণ্ড চালানোর পরও তিনি যে দেশবাসীর কাছে ক্ষমা চাননি, সেই বিষয়টি কিন্তু বারবার উঠে এসছে, এবং তারই বহিঃপ্রকাশ, তারই ক্ষোভ কিন্তু প্রকাশ করছেন সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা। এবং এখানে জমায়েত রয়েছে, এখনো প্রতিবাদী স্লোগান চলছে। তারা বলছেন এই যে কর্মকাণ্ড তারা জুলাই আগস্টে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার নেতৃত্বে চলেছে, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে সারা দেশে, 2000 মানুষের রক্তের উপর দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, নতুন বাংলাদেশের যে পথ চলা শুরু হয়েছে, সেই জায়গা থেকেই কিন্তু স্বৈরাচারের যে আবারও যে উকি দেয়া কিংবা স্বৈরাচারের আবারও ফিরে আসার যে প্রয়াস বা অপচেষ্টা, সেগুলোকে রুখে দেওয়ার জন্যই কিন্তু তারা এক হয়েছেন, এবং এই এক হয়ে তারা থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারই অংশ হিসেবে এই 32 নম্বরে এটি যে এই 32 নম্বর বাড়িটিকে যে ধ্বংস করে দেওয়ার যে কার্যক্রম সেটি চলছে আমরা দেখছি, এবং সেটি কতক্ষণ নাগাদ চলবে আমরা জানি না এখন পর্যন্ত। পুরোপুরি ভুলণ্ঠিত না করা পর্যন্ত, ধুলায় মিশিয়ে না দেওয়া পর্যন্ত ছাত্র জনতা এই জায়গাটিতে অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং শুধু 32 নম্বর না, সুধার সদনেও কিন্তু আমরা দেখেছি গতকাল আগুনের ঘটনা ঘটেছে, আগুন দেওয়া হয়েছিল, এবং আমরা সারাদিন ব্যাপী দেখেছি এখানে এখনও কিন্তু বুলডোজার নেই যদিও, তবে ছাত্র জনতা, প্রতিবাদী যারা মানুষ রয়েছেন, তারা হাতুড়ি, শাবল কিংবা অন্যান্য যন্ত্রাংশ দিয়ে বাকি যে অংশগুলো রয়েছে, লোহার রড কিংবা দেয়াল, ইট, সেগুলোকে কিন্তু তারা ভাঙার চেষ্টা করছেন। এবং আজ রাতে এটি পুরোপুরি করা সম্ভব হবে কিনা আমরা সেটি জানি না, তবে যতক্ষণ না পর্যন্ত এটিকে পুরোপুরি ভুলণ্ঠিত করা হয় কিংবা ধ্বংস করা হয়, ততক্ষণ পর্যন্ত এখানে প্রতিবাদী জনগণ অবস্থান করবেন, থাকবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তো 32 নম্বর থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। শোভা, পলাতক হাসিনার বক্তব্যের প্রতিবাদে যেমন বিক্ষুব্ধ জনতা সেটার একটি প্রতিক্রিয়া দেখিয়েছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে নিদর্শনগুলো ছিল সেগুলো ধ্বংস করার মধ্য দিয়ে একই রকমভাবে সরকারও প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা এবারে সেই খবরগুলো জানবো। পলাতক অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য জনমনে গভীর ক্রোধের জন্ম দিয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র জনতার ভাঙচুরে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে ভারতে বসে শেখ হাসিনার মিথ্যা ও বানোয়াট বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এই প্রতিবাদ লিপি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের 6 মাস পর বিপ্লবী ছাত্র জনতার ক্ষোভ গিয়ে পড়ল পরিত্যক্ত শেখ মুজিবের ধানমন্ডি 32 নম্বর বাড়িতে। ভারতে বসে ছাত্র সমাজের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেওয়ার ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। ফ্যাসিবাদের প্রতীক নিশ্চিহ্ন করে দিতে গুড়িয়ে দেয়া হয় ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি। এদিকে ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকার বলছে 5 আগস্টের পর কেটে গেছে 6 মাস, কিন্তু এ বাড়িটিতে কোনো আক্রমণ হয়নি। তবে বুধবার এটি ঘটেছে শেখ হাসিনার বক্তব্যের জেরে।
বৃহস্পতিবার গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন। মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসাবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে সরকার। গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে ভারতের উদ্দেশ্যে বলা হয়, ভারতে বসে যেন শেখ হাসিনাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখা হয়। এদিকে ভারতে বসে শেখ হাসিনার মিথ্যা বানোয়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। প্রতিবাদে বলা হয়, সামাজিক মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেয়া উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এছাড়াও ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ লিপি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার মিথ্যা ও বানোয়ার বক্তব্য দুদেশের মধ্যে সুস্থ সম্পর্কের জন্য সহায়ক নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা এক ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ছাত্র জনতা মেনে না নেয়ায় ধানমন্ডি ৩২ ভাঙচুর। তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক, যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে। তারা আমাদেরকে যা জানিয়েছে তা হলো যে তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। এ সময় ভারতের বিপক্ষে বাংলাদেশ সঠিক পথে আছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। হাইকমিশনার এই মুহূর্তে নেই। অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। নারায়ণগঞ্জের ওসমান পরিবারের আদি নিবাস বায়তুল আমান ভবন ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শহরের কেন্দ্রে চাষারা মোড়ে অবস্থিত এই ভবনে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, জানাবেন এই ভাঙচুর নিয়ে ছাত্র জনতা কি বলছে? শম্পা, আমরা দেখেছি কিছুক্ষণ আগেই, অর্থাৎ 5 থেকে 7 মিনিট আগেই মূলত এই নারায়ণগঞ্জ শহরে যে চাষারা মোড় রয়েছে সেই মোড়েই এই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের যে ওসমান পরিবার ছিল এবং যে ওসমান পরিবারের প্রভাব নারায়ণগঞ্জবাসী এতদিন সয়েছে বলা যায়, সেই ওসমান পরিবারের আদি নিবাস এই নারায়ণগঞ্জ শহরের যেই মোড় অর্থাৎ চাষারা মোড়েই অবস্থিত যে বাইতুল আমান ভবন, যেই ভবনটিতেই মূলত এই যে ওসমান পরিবারের আদি নিবাস শুরু হয়েছিল এই নারায়ণগঞ্জ শহরে, সেই ভবনে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ভেকুর মাধ্যমে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এসে যে ভাঙার যে কার্যক্রম, তাদের যে কর্মসূচি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং মূল যেই ভবনটি রয়েছে দোতলা, সেই ভবনের মূল যেই ফটক ছিল সেই ফটক ভেঙে ভেকু কিন্তু ভেতরে গিয়েছে এবং ইতিমধ্যে যে ভাঙচুরের যে কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে সাধারণ ছাত্র জনতা এবং ভবনটি একদিকে ভাঙা হচ্ছে, আরেকদিকে ভবনের ভেতরের যে আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্র কিন্তু জড়ো করে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে, সেটি একেবারে স্পষ্টই দেখা যাচ্ছে। এই ভবনটি মূলত নারায়ণগঞ্জের যে প্রাণ কেন্দ্র চাষারা মোড়েই অবস্থিত এবং এই ভবনটির সাথে যেই পতিত স্বৈরাচার সরকার আওয়ামী লীগের কিন্তু ভালো একটি সম্পর্কই বলা যায়। আওয়ামী লীগ প্রতিষ্ঠার সময় থেকে এই ভবনের বিভিন্ন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং শেখ মুজিবুর রহমানও কিন্তু এই ভবনটিতে এসেছেন এবং তাদের যে দলীয় এবং সাংগঠনিক যে সমস্ত কার্যক্রম এই ভবন থেকে কিন্তু পরিচালিত হয়েছে এবং অনেকেই ধারণা করে থাকে যে আওয়ামী লীগের যে জন্ম অর্থাৎ গোড়াপত্তনের সাথে এই ভবনটিরও কিন্তু একটি সম্পর্ক রয়েছে। কিন্তু এখানে নারায়ণগঞ্জবাসী যেটি বলছে যে দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের উপর যেই খুন, গুম, অত্যাচার এবং ভোট চুরির যে সংস্কৃতি চালু করেছিল এবং নারায়ণগঞ্জ মানুষের উপর যে এই দল এবং সরকারের যেই জুলুম, অত্যাচার, নিপীড়নের একটি প্রতীক হিসেবে এই বাইতুল আমান যে ভবনটি রয়েছে আওয়ামী লীগের ওসমান পরিবারের ভবন আদি নিবাস, এই ভবনটিকে তারা সেই প্রতীক হিসেবে আখ্যায়িত দিয়ে মূলত আজকে এই তাদের যে ভাঙচুরের যে কার্যক্রম সেটি কিন্তু তারা করছে এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু যেটি বলছে যে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল ক্রমান্বয়ে যে ফ্যাসিজমের যে আচরণ শুরু করেছিল নারায়ণগঞ্জ সহ পুরো দেশের মানুষের উপরে, সেই ফ্যাসিজমের যাতে আর কোনো চিহ্ন নারায়ণগঞ্জ সহ সারা দেশে কোথাও তারা রাখবে না, যাতে ভবিষ্যতে বাংলাদেশের মানুষের ওপর কোনো ধরনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা যাতে না হয়, সেই বিষয়টিকেই তারা গুরুত্ব দিয়ে এখানে তাদের যে ভাঙচুরের কার্যক্রম সেটি তারা পরিচালিত করেছে। এবং যেটি বলছিলাম
নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র এই চাষারা মোড়, এই মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে ছাত্র জনতা তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং বাড়িটির মূল ভাঙার যে কার্যক্রম সেই কার্যক্রমটি কিন্তু ভেকু দিয়ে হচ্ছে এবং আমরা দেখছি যে পুরো ভবনটির আশপাশে সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং ভেকু দিয়ে যে ভাঙার কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং আশপাশে যারা অবস্থান করেছে অর্থাৎ বিক্ষুব্ধ যে ছাত্র জনতা তারা কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যে সমস্ত স্লোগান দিয়ে তারা রাজপথে ছিল সেই স্লোগান দিচ্ছে এবং তাদের যে ভাঙচুরের যে কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই যেটি বলছিলাম এই ভবনটি দোতলা বিশিষ্ট এই ভবনটি অনেক পুরনো হয়ে গিয়েছে, যেহেতু 1952 সাল থেকে 71 সাল পর্যন্ত যে একটি সময় গিয়েছে পূর্ব পাকিস্তান শাসন আমলের বিভিন্ন আন্দোলন সংগ্রামেও কিন্তু এই ভবনটি একটি ভূমিকা রেখেছে। তবে যেটি বলছিলাম যে বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে যেই গুম খুন অত্যাচারের প্রতীক হিসেবে বলছে নারায়ণগঞ্জবাসী, সেই প্রতীককে ধ্বংস করতে এখানে মূলত ছাত্র জনতা এসে উপস্থিত হয়েছে এবং এখন এই কার্যক্রম চলছে। তারা যেটি বলছে পুরো ভবনটি না ভাঙা পর্যন্ত তাদের এই ভাঙচুরের কার্যক্রম অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাঝারি মন। ওসমান পরিবারের মতো সারা দেশে এমন বিভিন্ন জায়গায় আওয়ামী নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর হয়েছে, আমরা সে খবর এবারে জানবো। শেখ হাসিনার বক্তব্যের জেরে সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে ভাঙচুর চলছে। ভোলায় তোফায়েল আহমেদ, রাজশাহীতে শাহরিয়ার আলমের বাড়িতে নতুন করে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। বরিশাল, খুলনা ও রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর করা ভবন ও স্থাপনার সামনে ভিড় করেছেন উৎসুক জনতা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে শামীমুর রহমান শাম্মীর প্রতিবেদন। শেখ হাসিনার বক্তব্যের জেরে বুধবার রাতভর দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুরের পর বৃহস্পতিবার ফের উত্তাল দেশের বিভিন্ন জেলা। এদিন সকাল থেকেই নোয়াখালীতে তৈরি হয় অস্থিরতা। কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে শুরু হয় ভাঙচুর, পরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ওবায়দুল কাদেরের নেতৃত্বে পুরো বাংলাদেশে তাণ্ডব চালানো হয়েছে, সাধারণ মানুষদের ঘরবাড়ি ভাঙা হয়েছে। ফ্যাসিবাদের যে মানুষের যে একটা ক্ষোভ, এই ক্ষোভটা আজকে আমরা প্রকাশ করতেছি। বুধবার রাতে ভাঙচুর ও আগুন দেওয়ার পর বৃহস্পতিবার সকালেও আরেক দফায় আগুন দেয়া হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের ভোলার বাড়িতে। আবারও জ্বলতে থাকে কুটিরের আসবাবপত্র। স্থানীয়রা বলছেন 5 আগস্টের পর থেকে এই বাড়িতে আসেননি পরিবারের কেউই। দেখলাম যে এখানে আসলো আগুন ধরতেছে, এখন পর্যন্ত ওখানে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। ভাঙচুর হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং সাবেক চিফ হুইপ ও শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক আবদুল্লাহর বাসভবনে। আমির বাড়ি ভাঙচুর হয়েছে সেটা শুনে আমরা আসছি দেখতে। খুলনার শেরেবাংলা রোডের শেখ বাড়ি নামে পরিচিত বাড়িটিতে গেল 4 ও 5 আগস্ট বেশ কয়েকবার ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে গতকাল রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় গোটা অবকাঠামো। সকাল থেকে সেখানে পড়ে থাকা রড ও ইট নিয়ে যেতে শুরু করেন অনেকেই। এছাড়া বৃহস্পতিবার বেলা 12টার পর রাজশাহীর বাঘা উপজেলার আর্নিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতেও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এতে 4তলা ভবনের সব পুড়ে ছাই হয়ে যায়। শামীমা রহমান শাম্মী, এখন। ধানমন্ডি 32 নম্বরের ঘটনা কারা করেছে এই তথ্য বিএনপির কাছে নেই, সরকারের কারা জড়িত সেটাও জানা নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, অনেকে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এ সময় তিনি বলেন, ভালো করে তথ্য নিয়ে দলীয় ফোরামে আলোচনার পরে দল থেকে বক্তব্য দেবেন দলের শীর্ষ নেতারা। তবে 32-এর ঘটনায় ভারত জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয়নি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবিতে দিনভর শাহবাগে অবস্থানের পর সন্ধ্যায় সার্জিস আলমের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলেন শহীদ পরিবারের সদস্যরা। এর আগে সকাল 11:30টায় জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার দাবিতে শাহবাগ অবরোধ করেন তারা। তাদের অভিযোগ, গণহত্যার 6 মাস পার হলেও অভিযুক্তদের বিচারের আওতায় আনা হয়নি। ফ্যাসিবাদের দোসররা সরকারে জায়গা নেয়ায় বিচারে বিলম্ব হচ্ছে বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ।
যাদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই বিপ্লব হয়েছে, সেই শহীদ পরিবারের সদস্যরা জুলাই আগস্টে ঘটা আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবিতে জড়ো হয় শাহবাগ মোড়ে। রক্তক্ষয়ী বিপ্লবের 6 মাস পার হলেও কেন এখনও দফায় দফায় বিচারের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে স্বজন হারানো এই পরিবারগুলোকে, এমন প্রশ্ন ছিল তাদের কাছে। এরা কি বিচার করবে? স্বরাষ্ট্র উপদেষ্টা যে বিভিন্ন রকম মন্তব্য করতেছে, উনি এই পদে যোগ্য না। এই ডাক্তার ইউনূস সাহেব, তাদের উপদেষ্টা যারা আছে, আসিফ নজরুল সাহেব, এখন পর্যন্ত 100 আসামি পর্যন্ত অ্যারেস্ট করার সক্ষমতা তারা হয় নাই। সরকারের ব্যর্থতা আমার মনে হয়, সরকার কেন উদ্যোগ নিচ্ছে না, এটাই তো আমাদের দাবি। বিচারটা করবে কে আর আসামিরা ধরবে কে? সব ফেসিবাদীর জায়গায় এখনো রয়ে গেছে ভাই। আওয়ামী লীগের বিচারের দাবিতে এখানে যারা দাঁড়িয়েছেন, জীবন দিয়ে হলেও দলটির রাজনীতিতে ফিরতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আসবে এটা আমরা কল্পনাও করতে পারি না, এটা চিন্তার বাইরে, তারা বাংলাদেশে আসতে পারবে না। তাদের নিবন্ধন যেন বাতিল করা হয়, তারা যেন বাংলার মাটিতে আর রাজনীতি করার সুযোগ না পায়, এদেশে আর ফ্যাসিস্টদের উত্থান না হয়, সে আমার জীবন দিয়ে হলো প্রতিহত করবো ইনশাআল্লাহ। জুলাইয়ের রক্তের দাগ এখনও বয়ে বেড়াচ্ছে এই পরিবারগুলো। শুধু বিচারের দাবিই নয়, কেউ কেউ পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে পরণ করেছেন অসহায়ত্ব, চান যথাযথ পুনর্বাসন। যৌক্তিকভাবে আমাদেরকে পুনর্বাসন করবে, সেই পুনর্বাসনটা হতে পারে এককালীন ক্ষতিপূরণ, হতে পারে ফ্ল্যাট, হতে পারে আমাদের চাকরি। ঢাকা শহর বাড়ি নাই, ঘর নাই, কিছু না, আমরা ভাড়া থাকি, আমরা গরিব, আমাকে দেশে এক করা জায়গা নাই, জমি নাই। আমার সরকার আমাকে খাওয়ান দিব, সরকারের ছাড়া আমাকে কোনো উপায় নাই। যারা আমার সন্তানের গুলি করছে এবং আমরা বিচারছি। পরে বিকেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ঘণ্টাখানেকের আলোচনার পর সার্জিসের আশ্বাসে সন্ধ্যায় অবরোধ তুলে নেন তারা। খুনি হাসিনা হাজার হাজার ভাই বোনকে যখন আমার খুন করা হয় তার নির্দেশে, সেই খুনি হাসিনা তার সময় যখন শত শত হাজার হাজার গুম, হত্যা, খুন করা হয়, সেই খুনি হাসিনা এই বাংলাদেশে নির্লজ্জের মতো বিচার চায়। খুনি হাসিনার অবশ্যই বিচার হবে। খুনি হাসিনাকে এই বাংলাদেশে বিচার এনে এই বাংলাদেশে বিচার করা হবে এবং তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং সকল ধরনের ফ্যাসিবাদী শক্তি রুখে দিতে সজাগ থাকার কথা জানায় পরিবারগুলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এবার ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে 21 পদকে ভূষিত করা হচ্ছে। 15 ক্যাটাগরিতে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদক পাচ্ছেন 14 বিশিষ্ট ব্যক্তি এবং একটি দল। কবি হেলাল হাফিজ ও জাদু বাস্তবতার লেখক শহীদুল জহির সহ 6 জনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে। আর সাংবাদিক এবং মানবাধিকার বিষয়ে 21 পদক পাচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আর জানাচ্ছেন মুন্নাফ রশিদ। দেশে মইদুল হাসানের মতো ইতিহাসবিদ কিংবা অভ্র কিবোর্ডের আবিষ্কারক মেহেদী হাসানের মতো গুণীজন থাকতেও পতিত আওয়ামী লীগ সরকার এমন কিছু ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছে যাদের অবদান অজানা। এর বাইরে দলীয়করণ তো রয়েছেই। গেল 15 বছরে তাই স্বাধীনতা পদক কিংবা 21 পদক বিতর্কের ঊর্ধ্বে ছিল না কোনোটি। গেল 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এবার ভিন্ন প্রেক্ষাপটে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা দিতে যাচ্ছে সরকার। তবে এবার কি বিতর্কমুক্ত থাকবে? 15 ক্যাটাগরিতে এবার 14 জন ব্যক্তি ও একটি ক্রীড়া দলকে 21 পদক 2025 দিতে যাচ্ছে সরকার। সাধারণ রীতির একটু বাইরে গিয়ে আমরা র্যাডিক্যাল হওয়ার চেষ্টা করেছি এবং আমরা মনে করেছি যে এটা এই সরকারের পক্ষেই এই র্যাডিক্যাল হওয়াটা সম্ভব। আমাদের একটা উচ্চ পর্যায়ের কমিটি আছে যেখানে আরও কয়েকজন উপদেষ্টা আছেন। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এটাতে চেয়ার করেন, সেখানে আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন। ফলে এটা আমাদের পুরস্কার সংক্রান্ত যে জাতীয় কমিটি সেটার সিদ্ধান্ত। ফলে আপনি যে আশঙ্কা করছেন সেটার কোনো সম্ভাবনা নেই। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা এবার বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে 21 পদকে ভূষিত করা হচ্ছে। এর বাইরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সাংবাদিক ও মানবাধিকার বিভাগে দেয়া হচ্ছে 21 পদক। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল স্পোর্টিং অ্যাচিভমেন্ট যেমন তাদের অসাধারণ, এটা একই সঙ্গে একটা ভেরি ইম্পর্টেন্ট কালচারাল ফেনোমেনা বাংলাদেশের। সো সর্বশেষ যে নামটি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সাংবাদিকতা ও মানবাধিকার এই ক্যাটাগরিতে 21 পদক 2025-এ জন্য ভূষিত করা হয়েছে মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে। মূলধারা 71 বইটা পড়েছেন। মূলধারা 71-এর যিনি লেখক মইদুল হাসান, তাকে
21শে পদক 2025-এ ভূষিত করা হয়েছে। এবছরের ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর অভ্রর জনক মেহেদী হাসান খানকে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য 21শে পদক 2025-এ ভূষিত করা হয়েছে। 1976 সাল থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয় রাষ্ট্রের দ্বিতীয় এই সম্মাননা প্রদান। একটু বাইরে গিয়ে আমরা র্যাডিক্যাল হওয়ার চেষ্টা করি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে শেখ হাসিনার বিদেশ সফর এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে তার ডক্টরেট ডিগ্রি নেওয়ার পেছনে রাষ্ট্রীয় অর্থ অপচয় হয়েছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সংস্থাটি। নাজমুস সাকিবের প্রতিবেদন। পতিত সরকার প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে ব্যবহার করতেন বিমানের বোয়িং 777 ও 787 সিরিজের অত্যাধুনিক উড়োজাহাজ। 2019 থেকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত গত 5 বছরে রাষ্ট্রীয় উড়োজাহাজে সংস্থাটি 250 কোটি টাকা ব্যয়ে 48টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করে, যার মধ্যে শুধুমাত্র শেখ হাসিনা ব্যয় করেছেন প্রায় 200 কোটি টাকা। দুদকের আরও অভিযোগ, 2021 সালে শেখ হাসিনা ঢাকা থেকে নিউ ইয়র্ক যাত্রা না করে ফিনল্যান্ডে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট অবতরণ করে। সেখানে 2 দিনের ল্যান্ডিং চার্জ সহ সফর সঙ্গীদের যাবতীয় খরচ বহন করতে অতিরিক্ত 7 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে এবার অনুসন্ধানে নেমেছে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা সংস্থা দুদক। শেখ হাসিনার বিদেশ ভ্রমণ বৃহস্পতিবার এক নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক বলেন, এসব ফ্লাইটে তিনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সফর সঙ্গীও নিয়ে যেতেন, যা রাষ্ট্রীয় অর্থ অপচয়ের শামিল। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের টাকা খরচ করে লবিস্ট নিয়োগের মাধ্যমে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস এবং ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহের অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে 3টি বিশ্ববিদ্যালয়, ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকার পতন ও পালিয়ে ভারতে চলে যাওয়ার পর গেল 6 মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অর্থ পাচার, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা হয়েছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। অমর একুশে বইমেলার 6ষ্ঠ দিন আজ। সেখানে আছেন সহকর্মী তানজিলা খান মিম, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিম, জানাবেন মেলায় ভিড় কেমন দেখছেন, সেই সঙ্গে বেচা কেনা নিয়ে বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। চম্পা, সুন্দর সুন্দর আলোকসজ্জায় ফুটে উঠেছে বইমেলার প্রতিটি স্টল। বিশেষ করে দৃষ্টিনন্দন যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে দর্শক পাঠক সকলেরই ভিড়টা একটু বেশি। একে তো স্টলের প্রতি আগ্রহ রয়েছে, প্যাভিলিয়নের প্রতি আগ্রহ রয়েছে, তার মধ্যে সুন্দর সুন্দর যে বইগুলোর প্রচ্ছদ খুব আকর্ষণীয়, পাঠককে টানছে, সেই বইগুলো নেড়েচেড়ে তারা দেখছেন। আজ সপ্তাহের শেষ দিন, রাস্তায়ও নাকি খুব যানজট রয়েছে। সেই জায়গা থেকে পাঠকরা বলছিলেন যে আসতে কিছুটা ভোগান্তি শিকার হতে হয়েছে, শাহবাগের রাস্তাটি বন্ধ রয়েছে, কিন্তু তবু আসলে বইমেলার টানে অনেকেই এসেছেন। তবে আজ যারা একদমই পাঠক, যারা ভিড়ভাট্টা এড়িয়ে বই কিনতে চায়, তাদের জন্য একদমই প্রকৃত একটা দিন বলা যেতে পারে। সপ্তাহের শেষ দিন হয়, তেমন কোনো ভিড় নেই। যারা পাঠক রয়েছেন নেড়েচেড়ে বইগুলো কিনে নিতে পারছেন। আর আজ 6ষ্ঠ দিনে মেলায় নতুন বই এসেছে 80টি এবং এই নিয়ে মোট বইয়ের সংখ্যা হলো 270টি। প্রতিদিনই মেলায় নতুন নতুন বই যুক্ত হচ্ছে, সেই সঙ্গে মেলায় যুক্ত হচ্ছেন যারা পাঠক রয়েছেন নতুন নতুন তারা। অনেকেই যারা আছেন শুরুর দিকে এসে যাচ্ছেন, এখনো পর্যন্ত বই কিনছেন না, বলছেন শেষের দিকে আবার একবার আসবেন, তখন বই কিনে নেবেন। এবং মেলায় বরাবরের মতোই তরুণ যারা পাঠক রয়েছেন তাদের সংখ্যাটা অনেকটাই বেশি, বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। যেহেতু একদমই ক্যাম্পাস প্রাঙ্গণে সোহরাওয়ার্দী উদ্যানে এই মেলাটি, তাই তারাও কিন্তু এসে বই নেড়েচেড়ে দেখছেন। বিশেষ করে এবছর জুলাইয়ের গণ অভ্যুত্থানের 24-এর যে গণ অভ্যুত্থান
অভ্যুত্থানের বিষয়বস্তু নিয়ে যে বইগুলো লেখা হয়েছে সেই বইগুলোতে শিক্ষার্থীদের আগ্রহ অনেকটা বেশি। তবে বিক্রয় কর্মীরা যেটি বলছেন যে বেচাকেনা এখনো পর্যন্ত খুব বেশি জমজমাট হয়ে ওঠেনি, দিন যত গড়াবে তাদের প্রত্যাশাটা অনেক বেশি এবং আগামীকাল যেহেতু ছুটির দিন তারা প্রত্যাশা করছেন সকাল থেকে যেহেতু মেলার দ্বার উন্মুক্ত করা হবে তাই পাঠক এবং একদমই যারা বই কিনতে আসবেন সেই সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পাবে বলে তারা প্রত্যাশা করছেন। সবাই এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। অর্থনৈতিক টাস্ক ফোর্স কমিটির দেয়া রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুভাগ করার প্রস্তাবকে অযৌক্তিক বলেছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মুইদ চৌধুরী। বিমান নিয়ে যা বলা হয় তার থেকে মাঠের অবস্থা ভিন্ন উল্লেখ করে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়েও বিমান উন্নতি করেছে বলেও দাবি করেন আব্দুল মুইদ চৌধুরী। দেশে প্রথমবারের মতো সফলভাবে ডি-চেক সম্পন্ন হওয়া বোয়িং 737-800 উড়োজাহাজ পরিদর্শন করে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজস্ব হ্যাঙ্গারে উড়োজাহাজের ছোটখাটো মেরামত ও রক্ষণাবেক্ষণ করত অনেক আগে থেকেই। ধীরে ধীরে সক্ষমতা বাড়িয়ে উড়োজাহাজের এ চেক এবং সি চেক করা শুরু করে। তবে এবার প্রথমবারের মতো ডি চেক সম্পন্ন করেছে বিমান। বোয়িং 737-800 মডেলের একটি উড়োজাহাজের 600টি টাস্ক ও 11টি মডিফিকেশন নিজস্ব হ্যাঙ্গারে নিজস্ব জনবল দিয়ে সম্পন্ন করেছে তারা। তাতে কমপক্ষে 18 কোটি টাকা সাশ্রয় হয়েছে এয়ারলাইন্সটির। বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো ডি চেক সম্পন্ন করা ফ্লাইটটি ঘুরে দেখেন বিমানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এরপর মুখোমুখি হন গণমাধ্যমে। চেয়ারম্যান বলেন, এখন থেকে শুধু নিজস্ব উড়োজাহাজ নয়, অন্য এয়ারলাইন্সের ডি চেকও করবে বিমান। তাতে রাজস্ব আয়ের খাত বাড়বে আরেকটি। দেশের বাইরের থেকেও এয়ারক্রাফট আসে যদি আমরা অবশ্যই সেটা করতে পারবো। সেটা কি তাদেরকে জানানো হবে স্যার যে আপনারা? আমরা আমরা অবশ্যই জানাবো না কেন? এটা কি আমরা লুকোচুরির কিছু নাকি? আমরা তো এটা এই জন্যই তো আজকের অনুষ্ঠান করা। সবাই বিমানের আরেকটা রেভিনিউ আর্নিং সোর্স মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। এ সময় বিমানকে দুভাগ করা নিয়ে সংস্কার কমিটির প্রস্তাবের সঙ্গে চেয়ারম্যান একমত কিনা জানতে চাওয়া হয়। সংস্কার কমিটির প্রস্তাবকে অযৌক্তিক উল্লেখ করে বিমানের চেয়ারম্যান বলেন, বিমান নিয়ে যা বলা হয় তার থেকে মাঠের অবস্থা ভিন্ন। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে উন্নতি করছে বিমান, দাবি চেয়ারম্যানের। আমি তো মনে করি যে এটার যৌক্তিকতা নাই। প্রথম কথা হলো বিমানে কোনো অসুবিধা নাই, বিমানের রেভিনিউ বাড়ছে। গত মাসে আমরা 970 কোটি টাকা গ্রস রেভিনিউ আর্ন করেছি, হাইয়েস্ট এভার বিমানের। এটা এর আগে কোনোদিন হয় নাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক এই বোয়িং 737-800 উড়োজাহাজটি সবশেষ 2017 সালে ইন্দোনেশিয়ায় ডিচেক করা হয়েছিল। আর তার 8 বছর পরে বাংলাদেশেই বিমানের কারিগরি টিম দ্বারা প্রথমবারের মতো ডিচেক সম্পন্ন করা হলো, যাতে খরচ হয়েছে মাত্র 5 থেকে 6 কোটি টাকা। অথচ এর আগে যখন একটি এয়ারক্রাফটকে ডিচেকের জন্য বাইরে পাঠানো হতো সেখানে খরচ হতো প্রায় কমপক্ষে 25 কোটি টাকা। বিমানের চেয়ারম্যান বলছেন, পরবর্তীতে বিমানের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোকেও আমন্ত্রণ জানানো হবে বিমানের কারিগরি টিম দ্বারা এই ডি চেক সম্পন্ন করবার জন্য। তাতে রাজস্ব বাড়বে বিমানের। নাইম আবির, এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ঢাকা চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6531 জনের নিয়োগ বাতিল করে আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া 30 জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সাথে আদালতে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশও দিয়েছেন। 2024-এর জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া 6531 জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে, যা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানান উচ্চ আদালত। এদিকে এ রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনেই বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। এই সাথে শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।